গুড ইভিনিং সবাইকে। বৈপ্লবিকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ, আমি এই চ্যানেলের হোস্ট। যারা প্রথমবারের জন্য আমাদের ভিডিও দেখছেন তাদেরকে বলে রাখি যে এটা বাংলা কন্টেম্পোরারি এবং ক্লাসিক সাহিত্য আলোচনা করার জন্য চ্যানেল। তার সঙ্গে ওয়ার্ল্ড লিটারেচার মাঝে মাঝে থাকে। এই আমাদের পুরনো কন্টেন্ট চেক করতে পারেন, যদি পছন্দ হয় চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। এবং যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে ওয়েলকাম ব্যাক অ্যাজ অলওয়েজ। যেটা বলার জন্য আজকে ফোন খুললাম, ভিডিওটা করছি, সেটা হচ্ছে যে গতকাল 83rd গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, তার উইনার ডিক্লেয়ার হয়ে গেছে। সমস্ত কিছু, সব বিজয়ীদের নাম সমস্ত বিভাগে ঘোষণা হয়ে গেছে। এবং এইবারে বেস্ট ফিচার ফিল্ম ড্রামা এই সেকশনে সেরা ছায়াছবি হয়েছে, সেরা চলচ্চিত্র হয়েছে হচ্ছে হ্যামনেট নামে একটি সিনেমা। হ্যামনেট ব্যাপারটা কি তার আগে বলে রাখি যে এই হ্যামনেট সিনেমাটা পরিচালনা করেছেন, পরিচালক হচ্ছে ক্লো ঝাও নামে চাইনিজ এক ভদ্রমহিলা। তিনি এর আগে 2020-তে বেস্ট ডিরেক্টর হয়েছিলেন অস্কারে নোমাডল্যান্ড বলে একটি সিনেমার জন্য। নোমাডল্যান্ড সিনেমাটা আমি দেখেছি, আমার বেশ ভালো লেগেছিল। খুব ধুমধাড়াক্কা সিনেমা, যে কোনো কিছু হয়ে যাচ্ছে সেরকম যদি পছন্দ না করেন, এবং স্লো বার্ন, সলিটিউড, মেলাঙ্কলি, লোনলিনেস, এই থিমগুলো যদি আপনার পছন্দ হয় তাহলে আপনার নোমাডল্যান্ড সিনেমাটা পছন্দ হবেই। আমার খুব পছন্দের সিনেমা নোমাডল্যান্ড। তো সেই ক্লোজ হাও এই সিনেমাটা পরিচালনা করেছিলেন। তো এটা সেরা সিনেমার পুরস্কার পেয়েছে গোল্ডেন গ্লোব। গোল্ডেন গ্লোব আপনারা হয়তো অনেকেই জানেন যে অস্কারের পরে মোস্ট প্রেস্টিজিয়াস সিনে অ্যাওয়ার্ডস আর কি বলা যেতে পারে ইন দ্য ওয়ার্ল্ড। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু সেই সিনেমার কথা এইখানে কেন বলা হচ্ছে, এবং এখানে আচ্ছা, আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে, এটা এই সিনেমাটা হ্যামনেট, এটা শুধু সেরা সিনেমার পুরস্কার পায়নি, এই সিনেমা থেকে বেস্ট অ্যাক্ট্রেসও হয়েছে। তার নাম হচ্ছে জেসি বাকলে। আমি এই সিনেমাটা এখনো দেখিনি, কিন্তু ঘটনা হচ্ছে যে বইয়ের চ্যানেলে হঠাৎ সিনেমা কি করছে, সেটাও একটা আশ্চর্যের ব্যাপার। আশ্চর্য হওয়ার খুব একটা নেই, তার কারণ হচ্ছে এই যে সিনেমাটা হ্যামনেট, এটা অ্যাকচুয়ালি ম্যাগিও ফ্যারেল নামে নর্দার্ন আয়ারল্যান্ডের এক লেখিকা, তার লেখা হ্যামনেট বইয়ের অ্যাডাপ্টেশন, সিনেমাটিক অ্যাডাপ্টেশন। সেই জন্য ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। এবার হ্যামনেট কি একটা যেমন তেমন বই যে হঠাৎ করে গুরুত্বপূর্ণ হয়ে উঠল? না, হ্যামনেট কিন্তু বরাবরই গুরুত্বপূর্ণই ছিল। হ্যামনেট বইটা পাবলিশ হয়েছিল হচ্ছে 2020-তে, ম্যাগি ও ফ্যারেলের লেখা বই। এবং এই বইটা 2020-তেই উইমেন্স প্রাইজ ফর ফিকশন 2020-র জন্য এটা কিন্তু উইনার ছিল। উইমেন্স প্রাইজ ফর ফিকশন হচ্ছে সারা পৃথিবীতে যত মেয়ে বা মহিলারা ফিকশন, শর্ট স্টোরি, যাই হোক লেখালেখি করেন, ক্রিয়েটিভ রাইটিং করেন, তার মধ্যে সেরা নভেলটাকে কিন্তু পুরস্কার দেওয়া হয়। তো খুবই গুরুত্বপূর্ণ একটা পুরস্কার। মেয়েদের মধ্যে, মেয়েদের মানে মহিলা যারা আছেন লেখিকাদের আরো প্রমোট করার কাজ করে এটা। খুবই পছন্দের, খুব ভালো ভালো কাজ উঠে এসছে ওভার দ্য পিরিয়ড। তো হ্যামনেট কিন্তু 2020-তে সেরা ওই উইমেন্স প্রাইজ ফর ফিকশন এটা জিতেছিল। আমি বইটা এখনো পড়িনি, আমার কাছে আছে বইটা। আমি পড়তে শুরু করেছি গতকাল এই সিনেমাটা অ্যাওয়ার্ড পাওয়ার পরে। তার কারণ হচ্ছে যে হ্যামনেট পড়ার ইচ্ছা আমার বহুদিন ধরে ছিল। আমি খুব কম দামে কিন্ডেলে হ্যামনেটটা পেয়ে গেছিলাম। এখানে যারা ক্যারেক্টার যাদের দেখতে পাচ্ছেন এরাই কিন্তু সিনেমাতে অভিনয় করেছেন। বিষয়বস্তুটা কি সিনেমার বা গল্পের সেই উপন্যাসে সেটা আমি বলছি, বাট এরাই অভিনয় করেছিলেন। উম, এইটা আমার অ্যাকচুয়ালি কিন্ডেলে কেনার ইচ্ছে ছিল না। অ্যাওয়ার্ডেড বই আমি একটু মানে ইচ্ছা ছিল যে পেপার ব্যাগে কিনবো, এই সরি হার্ড কাভারে কিনবো। কিন্তু হার্ড কাভারে এই মুহূর্তে বইটার যা দাম আছে, অ্যামাজন বলছে 2301 টাকা। ভারিসান্স বা অক্সফোর্ডে গেলে ওটা 2500 টাকা হলেও আশ্চর্য হবো না। এত টাকা দেখিনি কোনোদিন জীবনে। তো এই মুহূর্তে কিনতে পারছি না, সেই জন্য আর ওই বই না কিনে, হার্ড কাভারটা না কিনে কিন্ডেলে কিনেছি। বাট আমি ইভেনচুয়ালি হার্ড কাভারটাই কিনবো, দেখি কবে কি কেনা যায়। বইটা পড়ার ইচ্ছা আমার বহুদিন ধরে ছিল, পড়া হচ্ছিল না। বাট এইবারে অ্যাওয়ার্ডটা পাওয়ার পরে তো অবশ্যই বইটা পড়তে হবে। তার কারণ বইয়ের থেকে যে অ্যাডাপ্টেশনগুলো হয় সিনেমাতে, মুভিতে, আমি কখনোই সেরকম মুভি আগে দেখি না। আমি সবসময় সোর্স মেটেরিয়ালটা আগে পড়ে নিই, তারপরে আমি মুভিটাকে দেখি আর কি। সেটাই করা উচিত। সোর্স মেটেরিয়ালটা না জেনে মুভিটা দেখতে যাওয়াটা ঠিক নয় বলে এটা আমার ব্যক্তিগত মতামত আর কি। আমি জীবনে কখনো করিনি ওটা। তো এই হচ্ছে ব্যাপার। এবার হ্যামনেট আমি পড়িনি, আপনাদের বলে দিলাম। আমি সবে পড়তে শুরু করেছি, আমি 6 পাতা পড়েছি, কিন্ডেলেই পড়ছি। গল্পটা কি নিয়ে? গল্পটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার এবং তার স্ত্রী, যার নাম ছিল হচ্ছে অ্যাগনেস হ্যাথাওয়ে, তাদের একটি পুত্র সন্তান ছিল, ছেলে ছিল তাদের। সেই ছেলেটি, তার নাম হচ্ছে হ্যামনেট।
ছেলেটি আনফরচুনেটলি মাত্র 11 বছর বয়সে মারা যায়। যে কোনো বাবা মা, সেটা শেক্সপিয়ার বা অ্যাগনেস হ্যাথাওয়ে হোক বা আমাদের মতন খুবই সাধারণ মানুষজন, যে কেউ আমরা যতজন আছি, সন্তান মারা যাওয়া, সেটা এখানে ছেলে মারা গেছে, মেয়ে মারা গেলেও তাই, নিজের সন্তানের মৃত্যু অবিশ্বাস্য দুঃখের ব্যাপার। হ্যামনেট মারা যাওয়ার পরে তাকে হারানোর যে বেদনা, সেটা শেক্সপিয়ার এবং তার স্ত্রী কিভাবে সেই বেদনার সময়টা অতিবাহিত করেছিলেন, কিভাবে একজন আরেকজনকে সাপোর্ট দিয়েছিলেন সেই সময়, বা কি হয়েছিল, তাই নিয়েই হচ্ছে গল্পটা। প্রসঙ্গত বলে রাখা ভালো হচ্ছে, শেক্সপিয়ারের ছেলে মারা যান হচ্ছে 1596 খ্রিস্টাব্দে, যা নোটস আমার বলছে, রাইট? তো এটাই হচ্ছে ব্যাপার। খুবই ভালো বই, অ্যাওয়ার্ডেড বই, ক্রিটিক্যালি অ্যাক্লেমড বই। অ্যাওয়ার্ডেড হলেই যে ক্রিটিক্যালি অ্যাক্লেমড হবে বা ভালো হবে তার কিন্তু সবসময় নাও হতে পারে, বাট এক্ষেত্রে কিন্তু অ্যাওয়ার্ড সঠিক বইকেই দেওয়া হয়েছিল। পড়তে শুরু করেছি, পড়ে ফেলবো। কিছু ডিটেলস বলে দিই বইটা সম্বন্ধে। এটা 31 মার্চ 2020-তে রিলিজ করেছিল হ্যামনেট। পাবলিশার ছিল হচ্ছে টিন্ডার প্রেস। 384 পাতার বই। এই মুহূর্তে অ্যামাজনে পেপার ব্যাগটার দাম হচ্ছে 557 টাকা এবং হার্ড কাভারটার দাম হচ্ছে 2301 টাকা। কিন্ডেলের প্রাইসটা এই মুহূর্তে মনে হয় 350 টাকা, সেরকম একটা কিছু ব্যাপার। আর যদি আপনারা কেউ অডিবল ইউজ করেন, অ্যামাজনের যেটা আপনার মানে ওরা কি বলে, অডিবল স্টোরি আর কি, সেইটা যে সার্ভিস, সেটাই হচ্ছে অডিবল। সেটাতে কিন্তু পুরো গল্পটাকে ন্যারেট করেছেন হচ্ছে জেসি বাকলে, যে ভদ্রমহিলা কিন্তু এবারে শেক্সপিয়ারের বউয়ের চরিত্রে অভিনয় করে তিনি গোল্ডেন গ্লোবে বেস্ট অ্যাক্ট্রেস হলেন আর কি। তো সেটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ, যদি আপনারা অডিবলে সেটা শুনতে চান সেটা শুনতে পারেন। সেটা একটা সেই অভিনেত্রীর সঙ্গে ডাইরেক্টলি কানেক্ট করতে পারবেন। তিনি যেহেতু সিনেমাটায় অভিনয় করেছেন, তিনি যখন ভয়েস ডাব করেছেন অডিবলের সার্ভিসটার জন্য, আই এম শিওর যে সেখানে তিনি যা যা ভয়েস মডুলেশন করা সেভাবে করেছেন। অডিবল এমনি খুব প্রফেশনাল সার্ভিস একেবারে, আমি বহু বছর ধরে অডিবল ইউজ করি। তো এই ম্যাগি ও ফরেল সম্বন্ধে একটু বলে দিচ্ছে, ভদ্রমহিলা যে লেখাটা লিখেছিলেন আর কি। নর্দার্ন আয়ারল্যান্ডে তার জন্ম হচ্ছে 1972 সালে। এখন 53-54 বছর বয়স হবে। তিনি এই বইটার জন্য তো অ্যাওয়ার্ড পেয়েছিলেন। 2022-এ তার আরেকটা উপন্যাস এসেছিল, দ্য ম্যারেজ পোর্ট্রেট। এই ম্যারেজ পোর্ট্রেটটা কিন্তু 2023-এর উইমেন্স প্রাইজ ফর ফিকশনের জন্য শর্ট লিস্টেড হয়েছিল, শেষ 6টা বইয়ের মধ্যে গেছিল, কিন্তু আনফর্চুনেটলি সেটা তিনি পাননি, সেই অ্যাওয়ার্ড সেইবারে তিনি পাননি। ডাজন্ট ম্যাটার, সেটা তো হতেই পারে। এই ম্যারেজ পোর্ট্রেটও আমার খুব পড়ার ইচ্ছা আছে, এটাও কিন্তু হিস্টোরিক্যাল নভেল। আর হ্যামনেট তো অবশ্যই হিস্টোরিক্যাল নভেল, বুঝতেই পারছেন আর কি। তো এই হচ্ছে ব্যাপার, সেই খবরটাই আপনাদের জানিয়ে দিলাম। আপনারা চাইলে ম্যাগি অফ ফ্রেল পড়তে পারেন। আমি রেকমেন্ড করতে পারছি না, তার কারণ আমি বইটা পড়িনি। যে বই আমি পড়িনি সেই বই না পড়ে শুধু পুরস্কার পেয়েছে বলে তো আমি রেকমেন্ড করতে পারছি না, সেটা সম্ভব নয়। বাট আমি যতগুলো দেখেছি, রিভিউ দেখেছি, সবই ভালোই হয়েছে। এবং এখানে আরেকটা জিনিস যেটা খুব ভালো লাগছে পাঠক হিসাবে, সেটা হচ্ছে একটা ভালো উপন্যাস একটা ভালো সিনেমার জন্ম দিতে পারে। অবশ্যই দুটো ডিফারেন্ট মিডিয়াম। ভালো উপন্যাস বা ভালো ছোট গল্প হলেই সেখান থেকে যে ভালো সিনেমা হবে তার কোনো মানেই নেই। ডিরেক্টর যদি ক্লো ঝাউ না হয়ে অন্য কিছু হয়, তাহলে ঝাউবনের রহস্য হয়ে যেতে পারে। তো সেরকম হচ্ছে ব্যাপার। ক্লো ঝাউ খুব ভালো কাজ করেছেন এবং এখনো পর্যন্ত মাত্র 3 জন মহিলা বেস্ট ডিরেক্টরের অ্যাওয়ার্ড পেয়েছেন অস্কারের মঞ্চে, তার মধ্যে ক্লো ঝাউ কিন্তু একজন। তো সেই রকমই ট্যালেন্টেড মহিলা আর কি। আমার বহুদিন ধরেই এটা একটা যেটা বলতে পারি যে একটা অভিযোগ বাংলা এবং ভারতীয় সিনেমার প্রতি, যে খুব ভালো অ্যাডাপ্টেশন হয় না সবসময়। আগে হতো, এখনো হয়, কিন্তু অ্যাডাপ্টেশনগুলো ঠিক অ্যাডাপ্টেশনের মতন সেই মানে একটা বইয়ের পাতায় যেগুলো লেখা রয়েছে সেখান থেকে ট্রান্সফার করে যখন সেটা সিনেমার পর্দায় যাচ্ছে, এই ট্রানজিশনটার সময় একটু হাতের জাদুকরি দেখাতে হয় ডিরেক্টরকে। সেই জাদুকরিগুলো দেখানো হয় না, যার ফলে কাকাবাবুর পাহাড় চূড়ায় আতঙ্কের মতন একটা অসাধারণ উপন্যাস, অসাধারণ বললেও কম বলা হয়, মানে ছোট বয়সে, কিশোর বয়সে, বড় বয়সে যখনই পড়েছি থ্রিলড হয়েছি। সেই পাহাড় চূড়ায় আতঙ্ক যখন আলটিমেটলি সিনেমা হলে গিয়ে এক পরিচালক বানিয়েছিলেন, নামটাম নাই বললাম, তো যখন বানিয়েছিলেন সেইটা দেখতে গিয়ে, সেই পাহাড় চূড়া আতঙ্ক সিনেমা হলে চলছে, পর্দায় চলছে, আমি সিনেমা হলে আতঙ্কের মধ্যে পড়ে গেছিলাম যে এটা কি, ফ্রেম বাই ফ্রেম টুকে দেওয়া হয়েছে, করে দেওয়া হয়েছে, ওভাবে তো সিনেমা হয় না।
আমি সিনেমার ডিরেক্টর নই, কিন্তু বিশ্ব সিনেমা গুলে খাওয়া, যার ফলে কিরকম মানে কিরকম ভাবে সিনেমা আলটিমেট প্রোডাক্টটা কিরকম হলে দেখতে ভালো লাগে সেটুকু বুঝি। তো সেটা একটা সিনেমা হলে আতঙ্ক বলে আমার মনে হয়েছিল। তো এখনো ওই পাহাড় চূড়ায় আতঙ্কটা বইয়ের পাতায় আমার কাছে আছে। সিনেমা হলে যেটা দেখেছিলাম ওটা আতঙ্ক। ওভাবে হয় না। এইখানে সেইটা হয়েছে। এরকম কিন্তু প্রচুর আ উদাহরণ আছে। বাংলাতেও আছে। উম সত্যজিৎ রায় যখন বেঁচে ছিলেন তখন সেই সময়ের সত্যজিৎ রায়ের নামটা উচ্চারণ করলেই মুখে হাসি চলে আসে। মানে হাসি বলতে গর্বের হাসি। যে তার সিনেমা আমরা দেখেছি আরকি। ওরকম পরিচালক তো সারা পৃথিবীতেই খুব কম হয়েছিল। আম বিশেষত আমাদের আ রে আ একটাবার আমি জাস্ট দেখে নিই। মার্টিন স্করসেসে। এত কিছু নাম মাথার মধ্যে থাকে তো ভুলে গেছিলাম। মানে মার্টিন স্করসেসে আমার গুলে খাওয়া, তাও নামটাই ভুলে গেলাম আরকি। যাই হোক, এইটা ছিল আমাদের ক্লাস আরকি। যেখানে মার্টিন স্করসেসে, যাকে এখন সারা বিশ্ব চেনে এবং অন্যতম সেরা, সর্বকালের সেরা ডিরেক্টর হিসাবে তাকে সম্মান দেওয়া হয় আরকি। তিনি ফোন করেছিলেন নিউ ইয়র্ক থেকে আমাদের সত্যজিৎ রায়কে। এর থেকে আর কিছু বলার নেই আরকি। এবং সবথেকে আমার এখনো পর্যন্ত বই থেকে সিনেমায় এই ট্রানজিশনের যে আর্টটা, সেটা সবথেকে ভালো আমার লেগেছিল হচ্ছে সোনার কেল্লাতে। সোনার কেল্লা নভেলটা আপনারা যারা পড়েছেন জানেন যে সোনার কেল্লা নভেলটা কিন্তু অ্যাকচুয়ালি ওরকম ছিল না যেরকম সিনেমাটা ছিল। এই যে নভেল থেকে সিনেমায় ট্রানজিশন করতে গেলে যে চেঞ্জেস গুলো করতে হয়, শুধু টুকে দিতে হয় না, তাহলে হয় না সিনেমা। সেইটা বোঝার জন্য বিশ্ব সিনেমার ইতিহাসে সত্যজিৎ রায়ের থেকে বড় ব্যক্তিত্ব আর কেই ছিলেন। এরকমই ব্যাপার। জয়বাবু সিনেমা তাই, এবং আরো প্রচুর আছে আরকি। সৎগতি টৎগতি, হেনা তেনা, সেসব নিয়ে অন্য একদিন আলোচনা করা যাবে যে নভেল থেকে সিনেমা যখন বানানো হয়েছে কোন কোন সিনেমাগুলো সব থেকে ভালো হয়েছিল এবং বিশ্ব সিনেমায় একটা দাগ রেখে গেছে দর্শকের মনে সর্বকালের জন্য। সেগুলো নিয়ে আলোচনা করা যাবে। যাই হোক, আমি ব্যক্তিগতভাবে খুব খুশি যে ম্যাগি ওভারঅলের এই উপন্যাসটা ক্লোজ হাউ এত সুন্দরভাবে বানিয়েছেন, অ্যাওয়ার্ড পাচ্ছে, সেখান থেকে বেস্ট অ্যাক্ট্রেস হচ্ছে। খুব ভালো লাগছে। সেই খুশিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আর ভালো বই পড়তে থাকুন।